আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী শাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুমেল খান। শুরু করছি আজকের ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য শিরোনামগুলো দিয়ে। স্বপ্ন পূরণ হলেও চূড়ান্ত উদযাপন করেননি নারী ফুটবলাররা। বাংলাদেশের নারী ফুটবল দলের ভূয়সী প্রশংসা করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। বিশ্বকাপ খেলতে এশিয়ান কাপের সেরা ছয়ে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে এবারও নেই বাংলাদেশের কোনো ক্লাব। বাংলাদেশের নজিরবিহীন ব্যাটিং বিপর্যয়, 5 রানে নেই 7 উইকেট। তাসকিন তো বলেই ফেলেন, কফি খেতে যে দেখেন বাংলাদেশের 5 উইকেট নেই। খেলোয়াড়দের মানসিক সমস্যার জন্যই তাদের এরকম ব্যাটিং বিপর্যয় মনে করছেন বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুল। বিসিবির কোচ হিসাবে যোগ দিলেন সাবেক ক্রিকেটার নাজিম উদ্দিন। শুভমান গিলে ডাবল সেঞ্চুরিতে রান পাহাড়ে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত 6 উইকেটে 537 রান করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 6 উইকেটে 537 রান। বিয়ের মাত্র 11 দিনের মাথায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় লিভারপুলের ফরোয়ার্ড ডিয়েগো জটার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। যে খবর নাড়িয়ে দিয়েছে গোটা ফুটবল বিশ্বকে। সাবেক থেকে বর্তমান ফুটবলার সবাই শোক জানাচ্ছেন তার মৃত্যুতে। স্বয়ং রোনালদো নিজেও বিশ্বাস করতে পারতেছেন না যে ডিয়েগো জটা তাদের মধ্যে আর নেই। আমরা এখন জানবো বিস্তারিত রুমেল খানের কাছ থেকে। নারী ফুটবলাররা কিন্তু উদযাপনটা করেনি। উদযাপনটা আসলে তারা কি জমিয়ে রেখেছে কিনা এটা একটা প্রশ্ন। আর হচ্ছে আজকে যে বাফুফের যে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ তিনি কিছু আশাবাদ ব্যক্ত করেছেন যে ঋতুপর্ণাই হচ্ছে আমাদের মেসি। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ স্বাগত। হ্যাঁ, ঠিকই বলেছেন যে বাংলাদেশের মেয়েরা এক ম্যাচ হাতে রেখে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন, সি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। বাহরাইন এবং তুর্কমেনিস্তানের মধ্যে দুই দিগুলো ড্র হতে বাংলাদেশ এক ম্যাচ আগেই মূল পর্বের টিকিটটা পেয়ে যায়। তো মিয়ানমারের সঙ্গে যখন বাংলাদেশ ম্যাচটি কমপ্লিট করে 2-1 গোলে যখন উইন করে তখন পর্যন্ত বাংলাদেশ দল কিন্তু জানতো না যে তারা কোয়ালিফাই করেছে। সেই জন্য তাদের অপেক্ষা করতে হয়েছিল বাহরাইন এবং তুর্কমেনিস্তানের ম্যাচটি শেষ না হওয়া পর্যন্ত। যখন ম্যাচটি শেষ হয় তখন তো স্বভাবতই তাদের মধ্যে একটা তারা আনন্দিত হয়েছে। হয়তো স্বাভাবিক যে আনন্দ উচ্ছ্বাস সেইটুকু তৈরি করেছে, কিন্তু হোটেল রুমে ফিরে গিয়ে তারা যে অতীতের মতো যারা তারা কেক কেটে বা নেচে গিয়ে যে আনন্দ উদযাপন করার কথা সেইটা কিন্তু তারা করেনি। এক্ষেত্রে হয়তো একটা কোচের হয়তো একটা বার্তা ছিল যে আমরা আনন্দ উদযাপন করবো আরো পরে। আমাদের এখন এক ম্যাচ বাকি আছে, আমরা পরিপূর্ণ গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই, অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই। বা নেক্সট ম্যাচ যে আমাদের 5 জুলাই তুর্কমেনিস্তানের বিরুদ্ধে, সেই ম্যাচটিতে আমাদের উইন করতে হবে। সেটা কথা হয়তো কোচ মেয়েদেরকে হয়তো বার্তা দিয়েছিলেন, সেই জন্য হয়তো মেয়েরা বাড়তি উদযাপনটা করেনি। আর মাহফুজ আক্তার কিরণ আজকে সকালের দিকে দুপুরের দিকে বাফুফেতে তার নিজের অফিস সময় বসে কিছু গণমাধ্যমের মুখোমুখি হয়ে নারী দলের কিছু বিষয়ে প্রসঙ্গ অবতারণা করেন, যেটার মধ্যে প্রথমেই ছিল তিনি ঋতুপর্ণা চাকমাকে উনি বাংলাদেশের মেসি হিসেবে আখ্যায়িত করেন। এটা ঋতুপর্ণার জন্য অবশ্যই এটা একটি তার জন্য বিশাল একটি কমপ্লিমেন্ট। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে মেসি ডান পায়ের থেকে বা পায়ে গোল করার ক্ষেত্রে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ঋতুপর্ণাও কিন্তু সেটা করে আসতেছে। বাহরাইন প্লাস আমরা যে লাস্ট গত ম্যাচ মিয়ানমার প্লাস হচ্ছে এর আগে হচ্ছে নেপালের বিপক্ষে ফাইনাল, এবং 3টা গোল কিন্তু আমরা একটা গোল আরেকটা গোল হাইলাইটস বলতে পারি, এবং 3টা গোলই ছিল তার বাপায়। হ্যাঁ, বেসিক্যালি ঋতুপর্ণা বাপায়ের খেলোয়াড়, মেসিও তাই। বা তাদের ক্যারিয়ারের বেশিরভাগ গোলই বাপের। ঋতুপর্ণা এই পর্যন্ত 30টি ম্যাচ খেলে 11টি গোল করেছেন বাংলাদেশের হয়ে। তো 11টি গোলের আমার যতদূর মনে পড়ে ম্যাক্সিমামই তার বাপাই করা। এবং 2024 সাফের ফাইনালে তিনি নেপালের বিরুদ্ধে যেই ভঙ্গিতে যেই স্টাইলে গোলটি করেছিলেন, মিয়ানমারের বিপক্ষে তার উইনিং যে গোলটি অনেকটা সেটি গোলের স্টাইলের সাথে মিলে যায়। এটাকে অনেকেই বলছেন যে ঋতুপর্ণা এই ধরনের গোল করে সবসময় অভ্যস্ত। তবে এবার এশিয়ান কাপ কোয়ালিফায়ার আমরা যতটা ভালো করেছি, আমাদের স্বপ্নের পরিধিটা কিন্তু আসলে বড়ই হচ্ছে। অবশ্যই আমরা আপনার কাছ থেকে আরেকটা ব্যাপার জানতে চাইবো, সেটা হচ্ছে আসলে কোন সমীকরণের সামনে বাংলাদেশ, যে সমীকরণটা মিলে গেলে আমরা হয়তো ব্রাজিলের বিশ্বকাপও আমরা জায়গা করে নিতে পারি। হ্যাঁ, ঠিকই বলেছেন। এখানে আগামী 2026 সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের মূল পর্ব, যেটাতে বাংলাদেশ অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে।
সেখানে অংশ নেবে মোট 12টি দল। তো এখন 8টি গ্রুপে খেলা হচ্ছে, আর 8টি গ্রুপের 8 দল যাবে। আর এই স্বাগতিক অস্ট্রেলিয়া থাকবে, আর অতীতের যে অতীতে তিন চ্যাম্পিয়ন চীন, জাপান এবং কোরিয়া, এই 3 দল খেলবে, মোট 12 দল। তো অলরেডি বাংলাদেশ সহ অলরেডি কিন্তু যে দলগুলো কোয়ালিফাই করে ফেলেছে সেগুলো হলো, আমি একটু দেখে বলছি, সেটা হচ্ছে চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া এবং 5 নম্বর দল হচ্ছে বাংলাদেশ। এখন প্রশ্ন আসতে পারে যে কিভাবে বাংলাদেশ এই আসরে খেলে ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ 2027 ফিফা নারী বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে। এখানে সমীকরণটা হচ্ছে ওই বিশ্বকাপে যে যারা যেই 4টি দল সেমিফাইনালে যাবে, সেই 4টি দল সরাসরি এবারের অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের সেমিফাইনালে যে 4টি দল সেমিফাইনাল উঠবে, তারা সরাসরি ব্রাজিল বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবে। হ্যাঁ, আর বাকি দুটি দল থাকবে, বাকি সেই দুটি দলের দল যারা কোয়ার্টার ফাইনাল উঠবে, সেই কোয়ার্টার ফাইনালে যাওয়া যে হেরে যে 4টি দল থাকবে, সেই 4টি দলের মধ্যে আবার 2টি দল চলে যাবে। আর বাকি যারা পরাজিত হবে তাদেরও কিন্তু চান্স থাকবে, তখন তার আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলতে হবে। সেই প্লে অফ ম্যাচে যদি জয়লাভ করতে পারে তাহলে মিলতে পারে ব্রাজিল বিশ্বকাপের টিকিট। এইভাবে বাংলাদেশের সামনে একটা সম্ভাবনা দুয়ার তৈরি হয়েছে যে ব্রাজিল সমীকরণ মিলানোটা খুবই কঠিন, তবে আমরা আশাবাদী হতে আসলে বাধ্য করেছে ঋতুপর্ণারা। কেই বা চিন্তা করেছিল বাংলাদেশ মিয়ানমারকে হারিয়ে মূল পর্বে যে মিয়ানমারের সাথে আমরা এর আগে 5 গোল খেয়েছি। হ্যাঁ, 2018 সালে, আজ থেকে 7 বছর আগে মিয়ানমার মাঠে আমরা 5-0 গোলে হেরেছিলাম। সেই মিয়ানমারকে যারা আমাদের 73 ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে, এটা বাংলাদেশে আমি বলবো এটা বাংলাদেশের ইতিহাসের সেরা জয়। কারণ এর আগে আমরা 61 ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়াকে আমরা ঢাকার কমলাপুরের মাঠে 6-0 গোলে হারিয়েছিলাম। তখন বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 146 আর মালয়েশিয়ার ছিল 85। আর তার সেটাকে টপকে গেছে এবার মিয়ানমারকে হারিয়ে, মিয়ানমারের র্যাঙ্কিং যেখানে 55, বাংলাদেশের র্যাঙ্কিং সেখানে 128। তার মানে 73 ধাপ এগিয়ে। এত র্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে এগিয়ে থাকা এত বেশি শক্তিশালী দলকে এর আগে বাংলাদেশ এই প্রথম পরাজিত করলো। হ্যাঁ ভাই, আমরা একটু ফিরছি ক্রিকেটে। নারী ফুটবলে যতটা সুবাতাস বইছে, তার বিপরীত আমরা দেখতে পাচ্ছি পুরুষ ক্রিকেটে। এখানে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে, একটা সময় বাংলাদেশের রান ছিল 100 রানে 1 উইকেট, এবং সেইখান থেকে 105 রান, মানে 5 রানের মধ্যে তারা 7 উইকেট হারায় ফেলে। এবং বাংলাদেশের যখন টার্গেটটা ছিল 245 রানের, একটা নির্দিষ্ট সময় কিন্তু বাংলাদেশ আসলে জয়ের পথেই ছিল। এই যে বাংলাদেশের হুট করে ব্যাটিং বিপর্যয়, এটা কেন? আর প্লাস হচ্ছে, আপনি যদি আমাদেরকে আরেকটা ব্যাখ্যা করেন, লিটন দাসের যদি আমি আপনাকে লাস্ট 6টা ইনিংস বলি, 0-0-6-4-0-0, মানে লাস্ট তার 6টা ইনিংসেই 4টা 0, এরকম একটা প্লেয়ার আসলে জাতীয় দলে কিভাবে থাকে এখন এটার আনসার আমি একটি কথা বলতে পারি যে লিটন দাস হচ্ছে সেই বিরল খেলোয়াড়দের একজন, যে কিনা এত বেশিবার ব্যর্থ হওয়ার পরও বারবার জাতীয় দলে চান্স পাচ্ছে। অতীতে আমরা মোহাম্মদ আশরাফুলের ক্ষেত্রে এরকমটা হতে, আশরাফুলের ক্ষেত্রে যখন কথা বলছিলেন, আশরাফুলের বিকল্প নাই, আমাদের কিন্তু লিটন দাসের বিকল্প আছে। আপনি দেখেন, মোহাম্মদ নাইম যথেষ্ট পরিমাণ দুর্দান্ত খেলতেছে। আমরা যদি নাইমকে ওপেনিং খেলাই, আমাদের নাজমুল হোসেন শান্ত 3-এর পরিবর্তে যেহেতু 3-এ খেলতেছে, আমরা কিন্তু মিরাজকে অবশ্যই লিটন দাসের জায়গায় খেলাতে পারি। তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ একটু সাহসিকতার সিদ্ধান্ত না নেয় যে কারো ব্যাটিং সুন্দর, তাকে খেলিয়ে যেতে হবে, মানে এই ধরনের কাজগুলো তো আসলে মানে বাংলাদেশের ক্রিকেটে কোনোভাবে, আমার ধারণা ব্যাটিং অ্যাগ্রেসিভ ব্যাটিং করেন লিটন, এটা সত্যি তার হাতে অনেক স্ট্রোক আছে। আর আরেকটা হয়তো তাকে হয়তো সিলেক্টর তাকে বিবেচনা করে দলে আনে, এই জন্য তার কিপিংটা একটা বাড়তি প্লাস পয়েন্ট দলের জন্য। হয়তো এই ক্যাটাগরিতে হয়তো লিটন দাস বারবার হয়তো সুযোগ পাচ্ছেন আমার মনে হচ্ছে। অবশ্যই আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে ভালো খেলোয়াড় খুঁজে বের করা। আপনি যদি দেখেন যে বাংলাদেশের জাতীয় দলের মতো একটা দলে খেলতেছে, অথচ মিরাজ বা হচ্ছে আমাদের তাওহিদ হৃদয়, তারা আসলে বলই বুঝতে পারতেছে না। এই পর্যায়ে একটা ইন্টারন্যাশনাল খেলার পরে হাসারাঙ্গা বা হচ্ছে আসিতা ফার্নান্দো, মানে যারা বোলিং করতেছে, তাদের বোলিংয়ে যদি বুঝতে না পারে, তাহলে তাদের আসলে ভবিষ্যৎটা কতটুকু সামনে যাবে সেটা আসলে চিন্তার বিষয়। এটার মূলে লুকিয়ে আছে ঘরোয়া ক্রিকেটের অবকাঠামোগত যে সমস্যা। এখানে ঘরোয়া ক্রিকেটে আমরা বোলিং পিচে আমরা কখনোই বানাই না, ফ্ল্যাট উইকেটে ব্যাটিং করে, এখানে বোলারদের কিছু করার থাকে না, ফলে ব্যাটসম্যানরা ইচ্ছা মতো হাত খুলে রান করেন। কিন্তু জাতীয় দলের হয়ে তারা যখন বিদেশের বাউন্সি পিচে খেলতে যান, তখনই তাদের আসলে ইমানের পরীক্ষাটা স্টার্ট হয়ে যায়, এবং সেখানে তারা বারবার ব্যর্থ হচ্ছে।
ব্যর্থ হচ্ছে। ধন্যবাদ ভাই সুন্দর আলোচনার জন্য। সবুজ বাংলার সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে। সবুজ মাঠের সাথেই থাকুন। ধন্যবাদ।